হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। তো আগের দিন তোমাদের একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও দিয়ে আমি বলেছিলাম যে MCQ সিরিজ শুরু করতে চলেছি। তো চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন আছে, প্রোগ্রামস এগেনস্ট পভার্টি ডিউরিং দ্য 8 প্ল্যান ওয়্যার। তো বলছে যখন 8-5-এর প্ল্যান হয়েছিল, তোমরা জানো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দেশে শুরু হয়েছিল 1951 সালে। ঠিক আছে, 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। ঠিক আছে, মানে প্রত্যেক 5 বছর 1951 সাল থেকে শুরু করে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর চলেছে। কখনো কখনো হলিডে ছিল, তো সেগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, মোট 12খানা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দেশে হয়েছিল। তো এর জন্য একটা কমিশন ছিল যার নাম ছিল প্ল্যানিং কমিশন। কথাগুলো প্রত্যেকটা তোমরা পারলে নোট ডাউন করে রেখো, এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। প্ল্যানিং কমিশন যেটা তৈরি করেছিলাম কবে? 15 মার্চ। হ্যাঁ, 15 মার্চ 1950। এবং প্ল্যানিং কমিশন চলেছে টিল 13 অগাস্ট 2014 সাল পর্যন্ত। এবং 2014 সালে এসে আমরা কি করলাম না, বললাম যে প্ল্যানিং কমিশনটাকে আমরা তুলে দেব। তার জায়গায় আর একটা আমরা ইনস্টেড অফ প্ল্যানিং কমিশন রিপ্লেস করে আমরা নীতি আয়োগ নিয়েছি। তোমরা আশা করি জানো নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, তো নীতি আয়োগটা আমরা নিয়েছি ফ্রম 1 জানুয়ারি 2015 সালে। ঠিক আছে, 2015 সাল থেকে 2015 সালের 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত চলছে নীতি আয়োগ। ঠিক আছে, তো বলছে এরকম প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের কিছু কি এম ছিল। ঠিক আছে, তো সেই এমটা কি, তো জানতে চাইছি যে 8-5-এর প্ল্যানে পভার্টি ইরাডিকেশন বা দারিদ্র্য দূরীকরণের জন্য আমরা কোন প্রোগ্রামগুলো নিয়েছিলাম জানতে চেয়েছি। দেখো, আমি প্রথমে বলে নিই, এখানে যে কটা অপশান আছে অ্যাকর্ডিং টু অপশান আমি যদি যাই তাহলে কোনোটাই আনসার হওয়ার কথা নয়। ঠিক আছে, 2000 সালের একটা কোশ্চেন। কিন্তু আমি যদি একটুখানি দেখি তাহলে দেখতে পাবো IRDP, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম 1978-এ এবং এনফোর্স হয়েছিল কিন্তু 1980 সালে। জওহর রোজগার যোজনা, এটা আমরা নিয়েছিলাম 1989-এ। রুরাল সেক্টরে বা গ্রামীণ সেক্টরে এমপ্লয়মেন্ট জেনারেশন করার জন্য আমরা এই জওহর রোজগার যোজনা নিয়েছিলাম। আর একটা হয়েছিল কি EAS বা এমপ্লয়মেন্ট অ্যাসুরেন্স স্কিম। ঠিক আছে, এটা নিয়েছিলাম 1993-তে। এবার বেসিক্যালি দেখতে গেলে এ উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, কিন্তু আমি যদি 8-5-এর প্ল্যানের যদি আমি টেনিওর দেখি তাহলে এইটা হয়েছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত। ঠিক আছে, তা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আগেই হয়ে গেছিলো। বাট অ্যাকর্ডিং টু অপশান এ উইল বি দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখি। ইন ইন্ডিয়া দ্য পার ক্যাপিটা ইনকাম ইজ দ্য লোয়েস্ট ইন। তো বলছে যে ভারতে কোন রাজ্যে মাথা পিছু আয় সব থেকে কম। আচ্ছা, মাথা পিছু আয় কাকে বলে না, টোটাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন যদি আমি করি তাহলে পাবো কি আমি PCI বা পার ক্যাপিটা ইনকাম। ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম দিয়ে আমি কি দেখতে পাবো বা আমরা কি পাবো, কোনো একটা দেশের ইকোনমিক গ্রোথ হ্যাঁ কীরকম, তো সেটা বা ইকোনমিক গ্রোথের ইন্ডিকেটার কোনটা সেটা আমরা দেখতে পাবো এই পার ক্যাপিটা ইনকাম দিয়ে। ঠিক আছে, ইকোনমিক গ্রোথের কি ইন্ডিকেটার কোনটা, সেটা হচ্ছে এই পার ক্যাপিটা ইনকাম। তো বলছে কোন রাজ্যের পার ক্যাপিটা ইনকাম সব থেকে কম জানতে চেয়েছে। দেখো, অ্যাকর্ডিং টু 2022, ঠিক আছে, আনসার হবে বিহার। ওকে, আর যদি বলে কোন রাজ্যে সব থেকে বেশি পার ক্যাপিটা ইনকাম তাহলে আনসার হবে আমার গোয়া। ঠিক আছে, গোয়া হবে কি টপ ইন PCI বা পার ক্যাপিটা ইনকাম, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন্ডিয়ান লিডার অ্যাকসেপ্টেড প্ল্যানিং ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ। তো বলছে ইন্ডিয়ান লিডাররা এই প্ল্যানিংটা নিয়েছে কোন দেশ থেকে। ঠিক আছে, আবার কোশ্চেনটা এভাবেও আসতে পারে, দ্য কনসেপ্ট অফ প্ল্যানিং হ্যাজ বিন বরড ফ্রম হুইচ কান্ট্রি। কোন দেশ থেকে আমরা বড় করেছি, এটা আমরা কি অ্যাকচুয়ালি রাশিয়া নয়, তখন ছিল ফর্মার USSR, তোমরা জানো। তো এই প্ল্যানিংয়ের যে কনসেপ্ট, যেই সমস্ত দেশ কিনা সোশ্যালিস্টিক ইকোনমিতে বিশ্বাস করে, যেমন USSR, তো USSR থেকে এই কনসেপ্ট অফ প্ল্যানিংটা কিন্তু ডিরাইভ করেছি আমরা। ঠিক আছে, আচ্ছা এই সম্পর্কে কয়েকটা কথা তোমাদের বলে রাখি, শুনে রাখো। USSR-এর যে প্ল্যানিংটা তাদের কিন্তু ইম্পারেটিভ প্ল্যানিং। হ্যাঁ, ইম্পারেটিভ প্ল্যানিং। আচ্ছা,
আর আমাদের যে প্ল্যানিংটা, আমাদের প্ল্যানিং কিন্তু ইন্ডিকেটিভ প্ল্যানিং। মাথায় রেখো, ইন্ডিকেটিভ প্ল্যানিং আর ইম্পারেটিভ প্ল্যানিংয়ের ডিফারেন্স কি, মন দিয়ে শুনে নাও। ইম্পারেটিভ প্ল্যানিংয়ে বলা হয় যে আমরা যা টার্গেট করব সেটা আমরা অ্যাচিভও করব, ঠিক আছে। কিন্তু ইন্ডিকেটিভ প্ল্যানিংয়ে বলা হয় আমরা যা টার্গেট করব আমরা অ্যাচিভ করার চেষ্টা করব, যদি না পারি ঠিক আছে চলো, কোনো ক্ষতি নেই, ঠিক আছে। তো ইন্ডিয়া হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং। দ্য কনসেপ্ট অফ ইন্ডিকেটিভ প্ল্যানিং আমরা নিয়েছি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, এটা আমরা নিয়েছি 8-5 প্ল্যানে। মাথায় রেখো। আর একটা আছে ডিসেন্ট্রালাইজেশন অফ প্ল্যানিং, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজেশন। ওকে, আচ্ছা, ডিসেন্ট্রালাইজেশন আমরা কবে নিয়েছি, এইটা নিয়েছি থ্রু 9th 5 প্ল্যান, ঠিক আছে। এই সব কটা কথা মাথায় রেখো। আর একটা কথা তোমাদের বলে নিই, দ্য কনসেপ্ট অফ সোশ্যাল প্ল্যানিং যদি বলা হয়, ঠিক আছে, দ্য কনসেপ্ট অফ সোশ্যাল প্ল্যানিং এটা কোন লিস্টে আছে, আমাদের কনস্টিটিউশনের কোন লিস্টে আছে, এটা আছে কনকারেন্ট লিস্টে, এটা আছে কনকারেন্ট লিস্টে, এটা মাথায় রেখো। কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকাতে আছে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, শুনে রাখো, আমাদের যখন কংগ্রেসে 1938 সালে হরিপুরা অধিবেশনে, হ্যাঁ, কে ছিল কংগ্রেসের প্রেসিডেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন প্রেসিডেন্ট। তো সেখানে ন্যাশনাল প্ল্যানিং কমিটি নেওয়া হয়েছিল, ঠিক আছে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি নেওয়া হয়েছিল। তো তার যখন ন্যাশনাল প্ল্যানিং কমিটি নেওয়া হয়েছিল সালটা কবে, সালটা ছিল 1938 সাল, ঠিক আছে। এবং এই ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রেসিডেন্ট কাকে রাখা হয়েছিল, প্রেসিডেন্ট রাখা হয়েছিল জওহরলাল নেহরুকে, ঠিক আছে। আচ্ছা, আর একটা মজার কথা কি জানো, ভারত স্বাধীন হলো, ভারত স্বাধীন হওয়ার পরে আমরা 1950 সালের 15ই মার্চ প্ল্যানিং কমিশন গঠন করলাম, ঠিক আছে। 1951 সাল থেকে আমাদের পঞ্চবার্ষিকী প্ল্যানিং পরিকল্পনা শুরু হলো। তো এই প্ল্যানিং কমিশনের যদি চেয়ারম্যান বলে কে হবে, তো প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হয় সবসময়ের জন্য প্রাইম মিনিস্টার, এবং তিনি হবেন এক্স অফিসিও চেয়ারম্যান, ঠিক আছে। মানে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি কিন্তু হবেন কি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। এবারে এখন তো আর প্ল্যানিং কমিশন নেই, এখন কে আছে, এখন আছে নীতি আয়োগ, ঠিক আছে। তো লাস্ট ইয়ারে মেন্সে কোশ্চেনটা ছিল যে নীতি আয়োগে, মেন্সে কি প্রিলিমসে ছিল না, যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হবে, ঠিক আছে। তো নীতি আয়োগের চেয়ারম্যান হবে কে, ওয়ান্স এগেইন প্রাইম মিনিস্টার। যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি কিন্তু হি অর শি উইল বি দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ নীতি আয়োগ, ঠিক আছে। আচ্ছা, এই কথাগুলো মাথায় রেখো। আচ্ছা চলো, নেক্সট কোশ্চেন কি আছে একটুখানি আমরা দেখে নিই। কি বলছে, অলমোস্ট সেম ইম্পর্টেন্স ওয়াজ গিভেন টু এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন দ্য। তো বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিকে মোটামুটিভাবে সেম আমরা এমফেসাইজ করেছিলাম, ইম্পর্টেন্স দিয়েছিলাম। আচ্ছা, বলে রাখি, প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আগেই বলেছি আমি যে একটা করে কি আমাদের অবজেক্ট ছিল, যে এটাকে আমরা অ্যাচিভ করব, ঠিক আছে। এবারে কথাটা হচ্ছে কি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের কি গোল ছিল, যে আমরা এগ্রিকালচার সেক্টরকে আমরা ডেভেলপ করব, ঠিক আছে। সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা বললাম কি, যে আমরা ইন্ডাস্ট্রিকে বুস্ট করব, ঠিক আছে। থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বললাম যে এগ্রিকালচার প্লাস ইন্ডাস্ট্রিকে আমরা ডেভেলপ করব। তা আনসার কি হবে, থার্ড উইল বি দ্য রাইট আনসার। এবারে কয়েকটা কথা আমি তোমাদের বলি, মন দিয়ে শোনো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল, আমি আবার বলছি 1951 থেকে 56 ছিল হচ্ছে 10 ইয়ার, ওকে। এবারে এখানে যে মডেলটা বা যারা নিয়েছিলেন, এই মডেলটাকে বলা হয় কি হ্যারড ডোমার মডেল, ঠিক আছে। হ্যারড ডোমার মডেল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। মানে এখন নীতি আয়োগ চলে এসেছে, তা সত্ত্বেও WBCS এর প্রিলিমসে এবং মেন্সে কিন্তু এই প্ল্যানিং কমিশন থেকে কিন্তু প্রশ্ন এখনও আসে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে নেই, তাও আমি বলে দিই। তাকে বলা হতো কি, তার 10 ইয়ার ছিল 1956 থেকে 1961, ঠিক আছে। এবং এখানে আমরা বললাম কি যে ইন্ডাস্ট্রিকে আমরা এমফেসাইজ করেছিলাম, ওকে। আচ্ছা, এবং এই সময় আমরা নিয়েছিলাম কি দুর্গাপুর, ভিলাই, রৌরকেল্লা, ঠিক আছে। তো এইগুলো আমরা তৈরি করেছিলাম এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দুর্গাপুরকে আমরা বানিয়েছিলাম ইউকে টেকনোলজিতে,
ভিলাইকে বানিয়েছিলাম কি রাশিয়ার টেকনোলজিতে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার রৌরকেল্লাকে আমরা বানিয়েছিলাম জার্মানির টেকনোলজি দিয়ে, ঠিক আছে। এগুলো মাথায় রেখো, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল ওকে বলা হয় কি নেহেরু মহালানবিস মডেল, ঠিক আছে, নেহেরু মহালানবিস মডেল, ঠিক আছে। আচ্ছা, আর থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় কি গ্যাডগিল যোজনা, গ্যাডগিল যোজনা, মাথায় রাখো, খুব ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে আর একটা কথা বলে নিই যে এই থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা যেটার টেনিয়র ছিল 1961 থেকে 66, ঠিক আছে। তো এই সময় একটা গন্ডগোল হয়, তোমরা জানো এই সময় কিন্তু ইন্দো পাক ওয়ার শুরু হয়েছিল, ঠিক আছে, এবং ইন্দো চীন যুদ্ধ। তো এই কারণে কি হয়েছে না থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু সাকসেস হয়নি, ঠিক আছে। তো এই কারণে আমরা কি করি, তারপরে আমরা কিন্তু আর ফোর্থ 5 ইয়ার প্ল্যান নিইনি, আমরা 3 বছরের একটা প্ল্যান হলিডে নিয়েছিলাম, ঠিক আছে। প্ল্যান হলিডে কবে থেকে 1966 থেকে শুরু করে 1969 পর্যন্ত, ঠিক আছে, মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা কি করি না 1969 থেকে 1974 পর্যন্ত আমরা কি করি নেক্সট পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিই, ঠিক আছে। এটা ছিল ফোর্থ 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে। এবং এটাও কিন্তু সাকসেস হয়নি বিকজ অফ বাংলাদেশ থেকে সেই সময় প্রচুর পরিমাণে রিফিউজি ক্রাইসিস হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি, এবং অবভিয়াসলি খরা হয়েছিল। এই কারণে কিন্তু ফোর্থ 5 ইয়ার প্ল্যানেও কিন্তু আমাদের সাকসেস হয়নি, ঠিক আছে। আর ফিফথ 5 ইয়ার প্ল্যান হয়েছিল কবে 74 থেকে শুরু করে 79 পর্যন্ত। এটা ছিল তোমার হচ্ছে ফিফথ 5 ইয়ার প্ল্যানের টেনিয়র। কিন্তু মানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এমন একটা পরিকল্পনা, কত বললাম আমি 1974 থেকে 1979, কিন্তু এই ছিল প্রথম কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। মানে কি দেখবো যে 1978-এ কংগ্রেস গভর্নমেন্ট হেরে যায়, তার জায়গায় জনতা সরকার আসে, এবং জনতা সরকার কি করে 1978 থেকে 1983 জন্য নতুন করে আবার 6 5 ইয়ার প্ল্যানের জন্য অ্যাপ্রুভ করে, সেই সময় যদিও হয়নি, শুনে রাখো। এবারে 78 থেকে দেখা যায় যে, এবং ফার্স্ট টাইম 1978-এ আমাদের আসে রোলিং প্ল্যানের কনসেপ্ট, ঠিক আছে, রোলিং প্ল্যানের কনসেপ্ট। আচ্ছা, তাহলে 78 থেকে 83 পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু 80-তে এসে দেখা যায় কি সরকার আবার উল্টে যায়, ঠিক আছে। আবার কংগ্রেস গভর্নমেন্ট পুনরায় ক্ষমতায় আসে, দিয়ে তখন কি করে কংগ্রেস গভর্নমেন্ট নতুন করে আবার 6 5 ইয়ার প্ল্যান বানায়, ঠিক আছে, যার টেনিয়র ছিল 1980 থেকে 85। তাই রোলিং প্ল্যানের টেনিয়র হয়ে গেল কত 78 থেকে 83 জায়গায় হয়ে গেল 78 থেকে 80 পর্যন্ত, ঠিক আছে, 78 থেকে 80 পর্যন্ত। এই সবকটা গল্প মাথায় রেখো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ পন্ডিত জওহরলাল নেহরু প্ল্যানিং কমিশন ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার। তাহলে প্ল্যানিং কমিশন কবে তৈরি করেছিলাম, তাহলে 15 মার্চ, তাই তো, মার্চ 15, 1950 সালে, মাথায় রেখো। আর প্ল্যানিং কমিশন যে প্ল্যানগুলো দিত সেটা অ্যাপ্রুভ করে কে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি, ঠিক আছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। আজ আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল নেই, তুলে দিয়েছি, ঠিক আছে। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করেছিলাম আমরা 6 অগাস্ট 1952। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কাজ ছিল এই প্ল্যানগুলোকে অ্যাপ্রুভ করা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য পারপাস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ, বাই দ্য ওয়ে কমিউনিটি মানে ছোটো ছোটো গ্রামগুলোকে বলে কমিউনিটি, ঠিক আছে। তো বলা হতো যে আমাদের দেশের বিকাশ তখনই সম্ভব হবে যখন এই ছোটো ছোটো গ্রামগুলোর বিকাশ হবে, স্বাভাবিক জিনিস। গ্রামের বিকাশ মানেই কিন্তু দেশের বিকাশ, গ্রাম ছাড়া তো দেশ নয়, ঠিক কি না। আচ্ছা, তো এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল 2 অক্টোবর, হ্যাঁ, গান্ধীজির জন্মদিনের দিন, 2 অক্টোবর 1952 সালের 2 অক্টোবর। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্দেশ্য কী ছিল জানতে চেয়েছে। তা বলছে টু ক্রিয়েট সাইন্টিফিক আউটলুক অ্যামং দ্য রুরাল পিপল, অবভিয়াসলি হবে, কোনো চাপ নেই।
টু সলভ দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অবভিয়াসলি এটাও হবে। টু কাল্টিভেট দ্য স্পিরিট অফ সেলফ রিলায়েন্স অ্যান্ড ইনিশিয়েটিভ অ্যামং রুরাল পিপল, অবভিয়াসলি এটাও হবে। তো আনসার কি হবে? অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট, গ্লোবালাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি মিনস। দেখো একটা কথা বলে রাখি, আমরা দেখব যে 1991-এ, ঠিক আছে, দুখানা ফেজে আমরা নিউ ইকোনমিক পলিসি নিয়েছিলাম, ঠিক আছে, নিউ ইকোনমিক পলিসি নিয়েছিলাম, নিউ ইকোনমিক পলিসি মাথায় রেখো, বা NEP বলা হয়। একটা ছিল 24শে জুলাই, 24 জুলাই 1991, আর একটা হয়েছে 6 অগাস্ট 1991। চলো, এবং এইটাকে বলা হয় স্ট্রাকচারাল রিফর্মও বলা হয়। কেন বলা হয় বলো তো? বেসিক্যালি হয়েছিল কি, আমাদের আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে আমাদের তখন তো এরকম LPG মডেল ছিল না, বা আমরা নিইনি LPG মডেল, তখন কিন্তু গভর্নমেন্টই আমাদের সমস্ত সেক্টরগুলোকে কন্ট্রোল করতো। ছোট্ট করে একটা গল্প বলে দিই, তোমরা শুনে রাখো, কাজে লাগবে, ঠিক আছে। 1991 সাল বা তার আগে আগে এরকম সময় আমাদের দেশে প্রচুর পরিমাণে BOP ক্রাইসিস হয়, বা ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়, ঠিক আছে, হিউজ পরিমাণে বক ক্রাইসিস হয়, ঠিক আছে। মানে এই জিনিসটা কি আমি ছোট্ট করে যদি বলি, তো আমাদের দেশে প্রচুর পরিমাণে ট্রেড ডেফিসিট হয়ে যায়, যদিও ব্যালেন্স অফ পেমেন্টের একটা পার্ট হচ্ছে ট্রেড ডেফিসিট। সোজা কথা বলতে কি, আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ রিসোর্স বেরিয়ে গেছে, আমাদের দেশে এসেছে খুবই কম, ঠিক আছে। তো এই রকম কন্ডিশনে আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে কি LPG মডেল বা নিউ ইকোনমিক পলিসি আমরা নিলাম, যেটা অ্যাকচুয়ালি IMF এর রেকমেন্ডেশনে কি বলা হলো, তোমরা LPG মডেল না। আমি খুব ছোট্ট করে একটা গল্প বললাম, এই গল্পটা অনেক বড় গল্প, ঠিক আছে। আচ্ছা, তো L ফুল ফর্ম হচ্ছে লিবারেলাইজেশন, ওকে, P স্ট্যান্ডস ফর প্রাইভেটাইজেশন, G স্ট্যান্ডস ফর গ্লোবালাইজেশন। এই যে গ্লোবালাইজেশন, এবারে বলছে কি, লিবারেলাইজেশন বলতে বোঝায় আগে বিফোর 1991 আমাদের দেশের সমস্ত কিছু আমরা ডিসাইড করতাম, কে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রাইস ডিসাইড করতো। কিন্তু আফটার 1991 আমরা করলাম কি, সব মার্কেট হ্যান্ডে ছেড়ে দিলাম, বা ইন্ডিয়া ক্যাপিটালিস্টিক টাইপ অফ ইকোনমির দিকে ঝুঁকে গেল, ঠিক আছে। এখন মার্কেট ডিটারমাইন করবে, লিবারালাইজ করে দিলাম। প্রাইভেটাইজেশনের কথা বলতে বোঝায় যে গভর্নমেন্ট এন্টিটিসগুলো যেগুলো আছে সেইগুলোকে আস্তে আস্তে আমরা কি করব, ব্যক্তিগত মালিকানার দিকে তুলে দেবো, ঠিক আছে, বা ওনারশিপটা আমরা প্রাইভেটকে দিয়ে দেবো। এর মানে হচ্ছে কি প্রাইভেটাইজেশন। আর গ্লোবালাইজেশন বলতে বোঝায় কি না, সরকার কি করবে, এই যে বর্ডার, যে আমরা যে দেখি যে একটা দেশের মধ্যে যে একটা দেশের যে ফিজিক্যাল বর্ডার আছে, তো এইরকম ইকোনমিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে কোনো বর্ডারের কনসেপ্ট থাকবে না, সরকার কোনো রকম কোনো রেস্ট্রিকশান চাপাবে না, এবং রেস্ট্রিকশান রাখবে খুবই মিনিমাম, ঠিক আছে। তো এখান থেকে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় লেইসেজ ফেয়ার, ঠিক আছে। লেইসেজ ফেয়ার মানেই হচ্ছে তাই যে মিনিমাম রেস্ট্রিকশান করো, ঠিক আছে। গভর্নমেন্ট খুব মানে লিমিটেডভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা করবে গভর্নমেন্ট, ঠিক আছে, ইকোনমিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে। তো এইটাকে বলা হয় লেইসেজ ফেয়ার। বাই দ্য ওয়ে, তাহলে চলো এখানে আমরা আনসার তাহলে কি হবে, এস্টাবলিশিং বিজনেস ইউনিট অ্যাব্রড, তা তো নয়, বলিনি। এক্সপোর্ট প্রমোশন, এটাও বলিনি। ইম্পোর্ট লিবারালাইজেশন বলিনি। পুটিং মিনিমাম রেস্ট্রিকশন অন ট্রেড রিলেশন উইথ আদার কান্ট্রিজ, ঠিক আছে। তাহলে এটাই হবে কি আমার আনসার, ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই, ভিডিওটা একটু লম্বা হলে হোক, তোমরা যারা প্রোডাক্টিভ পড়াশুনো করতে চাইছো তারা আশা করি তোমাদের কাজেই লাগবে। দেখো, হোয়াট ইজ ডিসইনভেস্টমেন্ট, হোয়াট ইজ ডিসইনভেস্টমেন্ট, ঠিক আছে, আর হোয়াট ইজ প্রাইভেটাইজেশন, তোমাদের কাজেই লাগবে, বলে দিই। দেখো, ডিসইনভেস্টমেন্ট বলতে বোঝায়, তোমরা জানো যে কোনো একটা এন্টিটিস যদি শেয়ার 50-50 হয়, তাহলে এক্ষেত্রে মালিকানা কার, ঝামেলা হবে। এক্ষেত্রে মালিকানা জেনারেলি এরকম হয়ে থাকে 49-51, তাহলে যার 51 সে হবে ওনার, চাপ নেই কোনো। যদি এইরকম হয় যে কোনো একটা গভর্নমেন্ট এন্টিটির শেয়ার, ঠিক আছে, আপ টু 49% পর্যন্ত বিক্রি করছে, আপ টু, সেটা 1% হতে পারে, 2% হতে পারে, 3%, হোয়াট এভার ইট ইজ, বাট আপ টু 49%, এটাকে বলবো আমরা ডিসইনভেস্টমেন্ট করা, ঠিক আছে। এটাকে আমরা বলবো কি ডিসইনভেস্টমেন্ট করা। তাহলে ওনারশিপ থাকবে গভর্নমেন্টের হাতে, ঠিক আছে, বাট কিছুটা শেয়ার আমি প্রাইভেটকে বিক্রি করে দিলাম, ওকে। কিন্তু যদি আমরা গভর্নমেন্টের শেয়ার যদি বেশিরভাগটা মোর দ্যান 50% যদি বিক্রি হয়ে যায় গভর্নমেন্টের শেয়ার,
তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনারশিপটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো কি প্রাইভেটাইজেশন। তাহলে বেসিক্যালি হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডিসইনভেস্টমেন্ট অ্যান্ড প্রাইভেটাইজেশন? ডিসইনভেস্টমেন্ট ইজ আ প্রসেস টুয়ার্ডস প্রাইভেটাইজেশন। ঠিক আছে, মাথায় রেখো, ডিসইনভেস্টমেন্ট ইজ আ প্রসেস টুয়ার্ডস প্রাইভেটাইজেশন। মাইন্ড ইট। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ইন্ডাস্ট্রি প্রোভাইডস ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট? ঠিক আছে, এই চারটের মধ্যে কোন ইন্ডাস্ট্রি সব থেকে বেশি এমপ্লয়মেন্ট প্রোভাইড করে? ওকে, অবভিয়াসলি আনসার কি হবে? কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ওকে, অবভিয়াসলি কোন অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি বললেও তাই হতো। আর সেকেন্ড সব থেকে বেশি এমপ্লয়মেন্ট প্রোভাইড করে সেটা হচ্ছে সুগার ইন্ডাস্ট্রি। মাইন্ড ইট। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য প্ল্যানিং কমিশন ইজ, সো প্ল্যানিং কমিশন কীরকম টাইপের বডি জানতে চেয়েছে। বলছে আ উইং অফ দ্য মিনিস্ট্রি অফ প্ল্যানিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, এন্ডাউড উইথ দ্য রেসপন্সিবিলিটি অফ ইমপ্লিমেন্টিং 5-year প্ল্যান্স অ্যান্ড অ্যাডভাইজারি বডি আর ডিপার্টমেন্ট অফ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আনসার কী হবে? ইটস অ্যান অ্যাডভাইজারি বডি। ঠিক আছে, প্ল্যানিং কমিশন না তো কোনো কনস্টিটিউশনাল বডি, ওকে, আর না তো এটা কোনো স্ট্যাটুটারি বডি। বেসিক্যালি এটা ছিল একটা অ্যাডভাইজারি বডি অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা একটা এক্সিকিউটিভ রেজলিউশনে বানানো হয়েছিল। ওকে, মাথায় রেখো, এটা কিন্তু একটা এক্সিকিউটিভ রেজলিউশনে বানানো হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন 2021-22 ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু ইম্পোর্ট ক্রুড অয়েল ইন দ্য অ্যামাউন্ট অফ। আচ্ছা, এটা 2020 সালের প্রশ্ন ছিল। 2001 সালের কোশ্চেন ছিল, আমি কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এটা আমি 2021-22 করেছি। তাহলে ইন্ডিয়া 2021-22-এ কত পরিমাণে ক্রুড অয়েল ইম্পোর্ট করেছে? আনসার হবে 212.2 মিলিয়ন টন ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করেছি। আচ্ছা, কোন দেশ থেকে ইন্ডিয়া এখন সব থেকে বেশি ক্রুড অয়েল ইম্পোর্ট করে? তাহলে আনসার হবে রাশিয়া। কি হবে? আনসার হবে রাশিয়া। মাথায় রেখো। আর যদি পরীক্ষায় বলে যে কোন দেশের সঙ্গে ইন্ডিয়া এখন বিজনেস সব থেকে বেশি করে, ঠিক আছে, তাহলে আনসার কি হবে? বিজনেস সব থেকে বেশি করে কোন দেশের সাথে? তাহলে আনসার হবে কি? ইউএসএ নাম্বার 1। আর সেকেন্ড কি হবে? চায়না। মাথায় রেখো। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলে নিই যে ইন্ডিয়া সব থেকে বেশি কোন জাতীয় প্রোডাক্ট ইম্পোর্ট করে আর সব থেকে বেশি কোন জাতীয় প্রোডাক্ট এক্সপোর্ট করে? তাহলে আনসারগুলো কি হবে? যদি ইম্পোর্ট বলে তাহলে আনসার হবে ক্রুড অয়েল। ঠিক আছে, ক্রুড অয়েল। আর যদি এক্সপোর্ট বলে তাহলে কি হবে? তাহলে হবে তোমাদের পেট্রোলিয়াম প্রোডাক্টস। ঠিক আছে, পেট্রোলিয়াম প্রোডাক্টস। ওকে, মাইন্ড ইট। মাথায় রেখো, খুব 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 ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন দ্য ইউনিয়ন বাজেট 2022-23 দ্য ফিসক্যাল ডেফিসিট হ্যাজ বিন পেজড অ্যাট। 2022-23 এই ফিসক্যাল ডেফিসিট আমরা কত টার্গেট রেখেছি? ঠিক আছে, আনসার কি হবে? 6.4% হবে আমার আনসার। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ফিসক্যাল ডেফিসিট? ঠিক আছে, পাবলিক ফাইন্যান্সে এগুলোকে পড়তে হবে। এগুলো খুব কী কনসেপ্টের মামলা আমি ছোট করে বলে দিচ্ছি। ফিসক্যাল ডেফিসিটে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে শুরু করতে হবে বাজেট ডেফিসিট দিয়ে বা টোটাল ডেফিসিট দিয়ে। ঠিক আছে, যাহাই টোটাল ডেফিসিট তাহাই বাজেট ডেফিসিট। মাথায় রেখো, লাস্ট ইয়ার মেন্সেও কিন্তু এই কোশ্চেনটা ছিল। বাজেট ডেফিসিট বা টোটাল ডেফিসিট বলতে বোঝায় টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। কারোর মাথায় আসতে পারে স্যার এক্সপেন্ডিচার কেন আগে লিখলেন? এখানে লেখা হয় ডেফিসিট। ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি। ঠিক আছে, শীত আসছে, আমরা যদি পিকনিক করি, দেখা গেল পিকনিকে খরচা হয়ে গেছে ধরুন সাপোজ 10,000 টাকা, ঠিক তো? কিন্তু পিকনিকে যারা আমরা পিকনিক করতে গেছি সবাই মিলে কন্ট্রিবিউট করেছে 8,000 টাকা। তাহলে কি বলি ঘাটতি কত? তখন কোথা থেকে বাদ দিই? 8,000 থেকে 10,000 বাদ দিই নাকি 10,000 থেকে 8,000 বাদ দিই? অবভিয়াসলি খরচা থেকে ব্যয় খরচা থেকে আমাদের যা আয় করেছি সেটা বাদ দিই। তো তাই যেহেতু ঘাটতি পরিমাপ করছি তাই খরচাটা বড় হবে, খরচাটা আগে থাকবে, তারপর যেটা পেলাম এটা পরে থাকবে। চলো, তা টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেভিনিউ ইকুয়ালস টু কি না বাজেট ডেফিসিট। চাপ নেই কোনো, এখান থেকেই পাবো ফিসক্যাল ডেফিসিটের কনসেপ্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, টোটাল এক্সপেন্ডিচার মানে কি? টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্লাস টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচার। মাইন্ড ইট। টোটাল রিসিপ্ট মানে টোটাল রেভিনিউ রিসিপ্ট আর টোটাল ক্যাপিটাল রিসিপ্ট। ঠিক আছে, আচ্ছা, ক্যাপিটাল রিসিপ্ট বলতে দেখো আমরা দেখি হতে পারে ক্যাপিটাল রিসিপ্ট কাকে বলে? হয়তো ধার করে আয় করেছি,
আর না হলে আমার অ্যাসেট কমিয়ে আয় করেছি। আর একবার বলছি, হয়তো ধার করে আয় করেছি বা আমার অ্যাসেট কমিয়ে আয় করেছি, তাকেই বলেছিলাম কি ক্যাপিটাল রিসিট। তাহলে ধার করে আয় মানে একটা তো হতে পারে বরোইং, ঠিক আছে, আর একটা কি অ্যাসেট কমিয়ে আয় করেছি মানে আমি ডিসইনভেস্টমেন্ট করতে পারি, তাই না? তাহলে ডিসইনভেস্টমেন্ট হতে পারে। আচ্ছা, এবার এখান থেকেই পাবো কি আমার ফিসক্যাল ডেফিসিটের কনসেপ্ট। মাইন্ডে শুনে রাখো ভালো করে। ফিসক্যাল ডেফিসিট বলতে বোঝায় যে টোটাল, দেখো এখানে কি আছে, কি আছে, টোটাল এক্সপেন্ডিচার, এখানেও লিখবো টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেভিনিউ, বাট এক্সক্লুডিং বরোইং, এক্সক্লুডিং বরোইং। বাস এটাই হচ্ছে কি আমার ফিসক্যাল ডেফিসিট, এটাই হচ্ছে আমার ফিসক্যাল ডেফিসিট। তাহলে আমি যদি বা কখনো যদি ডাব্লিউবিসিএসে দেয় এরকম যে ফিসক্যাল ডেফিসিট ইকুয়ালস টু বাজেট ডেফিসিট মাইনাস হোয়াট, বা বাজেট ডেফিসিট মাইনাস বরোইং, ঠিক না ভুল? অবভিয়াসলি এটাও ঠিক আছে। উল্টোটা যদি দেয় যে ফিসক্যাল ডেফিসিট পেতে গেলে বা বাজেট ডেফিসিট থেকে যদি আমি ফিসক্যাল ডেফিসিট বাদ দিই তাহলে কি পাবো, তাই না? বাজেট ডেফিসিট থেকে যদি আমি ফিসক্যাল ডেফিসিট বাদ দিই তাহলে কি পাবো? তাহলে পাবো বরোইং পাবো, ইকুইভ্যালেন্ট টু বরোইং পাবো। তাই এই কনসেপ্টগুলো যেন একটু ক্লিয়ার থাকে, ঠিক আছে, একটু মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট হ্যাজ বিন পাবলিশড বাই, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড যা ইনভেস্টমেন্ট হয়, ওকে, তো সেটা কোন এজেন্সি, কে পাবলিশ করে? দেখো এটা পাবলিশ করে ইউএনসিটিএডি, ঠিক আছে, ইউএনসিটিএডি। এবারে অ্যাকর্ডিং টু ইউএনসিটিএডি, ঠিক আছে, ইন্ডিয়াতে যা এফডিআই আছে, ঠিক আছে, মানে তাহলে ইট ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ এফডিআই। মাইন্ড ইট, নাম্বার 1। নাম্বার 2, যদি বলে আমাদের দেশের রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে এফডিআই পেয়েছে, ঠিক আছে, 2021-22-এ এই সেশনে, তাহলে সেটা হবে কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটক, মাথায় রেখো। আর সেকেন্ড পেয়েছে মহারাষ্ট্র, সব থেকে বেশি কর্ণাটক, তারপরে পেয়েছে কে? মহারাষ্ট্র, মাথায় রেখো। যদি বলে যে কোন দেশ ইন্ডিয়াতে সব থেকে বেশি পরিমাণে এফডিআই করেছে, ওকে, 2021-22-এ, ওকে, তাহলে আনসার কি হবে? সিঙ্গাপুর। আনসার হবে কি? সিঙ্গাপুর। আচ্ছা, এছাড়া যদি আসে যে ইন টার্মস অফ জিডিপি ইন্ডিয়ার র্যাঙ্ক কত, মাথায় রেখো, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 5th, আমরা 5 নম্বরে আছি, ঠিক আছে। আর যদি বলে অ্যাকর্ডিং টু পিপিপি পারচেজিং পাওয়ার প্যারিটি ইন্ডিয়ার র্যাঙ্ক কত, আমরা কিন্তু 3 নম্বরে আছি, ঠিক আছে, মাইন্ড ইট। আচ্ছা, যদি আর অন্যান্য যদি কিছু জানতে চায় যে অ্যাপার্ট ফ্রম দ্যাট এই যে কটা অর্গানাইজেশন আছে তারা কে কোন রিপোর্টটা পাবলিশ করে, এগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু হাই ভোল্টেজ ইম্পর্টেন্ট। যেমন ধরো ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ঠিক আছে, ইজ অফ ডুইং রিপোর্ট, মাইন্ড ইট। আইএমএফ যদি করে ইকোনমিক আউটলুক, ঠিক আছে, ইকোনমিক আউটলুক। নাম্বার 1 গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ঠিক আছে, মাথায় রেখো। ইউএনডিপি যদি বলি আমি, তাহলে একটা তো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হয় তোমার হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এছাড়া জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। তো এতগুলো কিন্তু পাবলিশ করে ইউএনডিপি, মাথায় রেখো, এগুলোও কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেনে চলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই দুটোর হেডকোয়ার্টার যদি বলে কোথায় আছে, আছে ওয়াশিংটন ডিসি, ঠিক আছে, ওয়াশিংটন ডিসি, মাইন্ড ইট। নেক্সট কোশ্চেনে চলো। দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এইমস অ্যাট, কি বলছে, প্রোভাইডিং এডুকেশনাল ফ্যাসিলিটিস টু রুরাল পিপল, প্রোভাইডিং হেলথ কেয়ার ফেসিলিটি টু রুরাল পিপল, অপটিমাম ইউটিলাইজেশন অফ রুরাল রিসোর্সেস, আর হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট। আনসার কি হবে? অবভিয়াসলি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, আমরা অলরেডি দেখে নিয়েছি এটা।
নেক্সট কোশ্চেনে চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া? ঠিক আছে, তো কোনটা আমাদের প্ল্যানিংয়ের কোনটা একটা অবজেক্টিভ নয় জানতে চেয়েছে। রেইজিং লিভিং অফ স্ট্যান্ডার্ড হবে কি হবে না? হবে। রিডাকশন অফ ইকোনমিক ইনইকুয়ালিটি এটাও হবে। ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট এটাও হবে, তো হবে না কোনটা? স্প্রেড অফ এডুকেশন এটা কিন্তু হবে না, মাইন্ড ইট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি কি হতে পারত? ইকোনমিক গ্রোথ, ঠিক আছে, এছাড়া এমপ্লয়মেন্ট, আর কি রিডাকশন অফ পোভার্টি, ঠিক আছে, মাথায় রেখো এগুলোও হতে পারতো। চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন্ডিয়াজ 5-year প্ল্যান্স আর ফাইনালি অ্যাপ্রুভ হয়, আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি এটা কে অ্যাপ্রুভ করতো? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে। তো এই ছিল আজকের মোটামুটি 15খানা এমসিকিউ, ঠিক আছে, এটা আমার কন্টিনিউ চলছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চাইলে তোমরা কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে, ঠিক আছে। তো চলো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।